গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম সুষ্টি বাউরি। আমার আজকের আলোচ্য বিষয় হলো মহাবিদ্রোহের কারণ। মহাবিদ্রোহের ভূমিকা সম্পর্কে প্রথমে জেনে নিই। 1857 সালে বড়লাট ক্যানিংয়ের শাসনকালে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যা ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ভারতীয় সৈনিকদের হাতে এই বিদ্রোহের বীজ বপন হওয়ায় ইউরোপের ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে চিহ্নিত করেছেন। তবে এই বিদ্রোহের ব্যাপকতা বিভিন্ন গোষ্ঠীর অংশগ্রহণ ও সমর্থন পেয়েছিল, সুতরাং এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে মহাবিদ্রোহ বলা যুক্তিসঙ্গত হবে। এরপর জেনে নেব মহাবিদ্রোহ ব্যক্তিবর্গের নাম। তার আগে জেনে নিই যে মহাবিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল। মহাবিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল দিল্লি, কানপুর, লখনৌ, বেরেলি, ঝাঁসি এবং বিহারের আরা। এই মহাবিদ্রোহে যারা নেতৃত্বে ছিলেন তারা হলেন নানা সাহেব, তাতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বেরেলির খাঁ বাহাদুর খাঁ প্রমুখ। এরপর মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করব। 1 নম্বর কারণ হলো রাজনৈতিক কারণ। 1857 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর থেকে 100 বছরের মধ্যে ভারতের এক বিস্তীর্ণ অংশে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ইংরেজ সামরিক শক্তির কাছে পদানত হলেও ভারতের রাজন্যবর্গ কোনোদিনই ইংরেজ শাসনকে মেনে নিতে পারেননি। লর্ড ডালহৌসি নগ্ন সাম্রাজ্যবাদী নীতি রাজা প্রজাদের মধ্যে এক তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করে। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে তিনি সাতারা, সম্বলপুর, নাগপুর, ঝাঁসি, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা প্রভৃতি রাজ্যগুলি দখল করেন। এছাড়াও পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের ভাতা ও পেশোয়া পদ লুপ্ত করেন। ব্রিটিশ কোম্পানির এহেন কার্যকলাপের জন্য ভারতীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এরপর হলো অর্থনৈতিক কারণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বৈরাচারী শাসন ও অর্থনৈতিক শোষণ ভারতীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। ব্রিটিশরা ভারতের প্রচণ্ড পরিমাণে সোনা এবং ধনসম্পদ তাদের দেশে নিয়ে চলে যায়। একচেটিয়া বাণিজ্যের অপপ্রয়োগ করে ভারতের চিরাচরিত কুটিরশিল্প ধ্বংস করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্তের মতো ভূমি রাজস্ব নীতি ভারতীয় কৃষক, জমিদার কাউকে সন্তুষ্ট করতে পারেনি। অন্যদিকে আরোপিত কর সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, যার ফলে ভারতীয়দের মনে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়। এরপর সামাজিক কারণ। সামাজিক কারণে কী বলা হয় যে ভারতের কোম্পানির শাসন প্রবর্তিত হওয়ার থেকে তারা ভারতবাসী ও ভারতীয় আচার আচরণ তীব্র ঘৃণার চোখে দেখত। ভারতীয়দের বর্বর ও অসভ্য মনে করত। এমনকি ব্রিটিশরা একাধিক আইন প্রয়োগ করে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ হওয়া থেকে বঞ্চিত রাখত, যার ফলে ভারতীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর ধর্মীয় কারণ। খ্রিস্টান মিশনারি কর্তৃক ধর্মপ্রচার বা ধর্মান্তরের কর্মসূচি, সরকারি প্রতিষ্ঠানে বাইবেল পড়ানো, ধর্মান্তরিত ব্যক্তিদের অধিক সুযোগ দান ও মন্দির মসজিদের উপর কর আরোপের বিষয়গুলিকে ভারতীয়রা সুনজরে দেখেননি। এর জন্য ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছিল। এরপর সামরিক কারণ। সামরিক কারণে কি বলা হয়েছে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বাহিনী মূল ভিত্তি ছিল ভারতীয় সেনা। তা সত্ত্বেও সেনাবাহিনীতে ভারতীয় সেনাদের সম্মান, বেতন ও পদমর্যাদা ইংরেজ সেনাদের তুলনায় নগণ্য ছিল। কোম্পানির বৈষম্যমূলক নীতি, খ্রিস্টান মিশনারি কর্তৃক সিপাহীদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার, সেনাদের নিজ ধর্ম অনুযায়ী দাড়ি, টিকি বা পাগড়ি পরিধান নিষিদ্ধ ইত্যাদি কারণে ভারতীয় সেনারা ইংরেজদের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছিল। এরপর প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণটি হলো বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত অনেক আগে হয়ে গেলেও এনফিল্ড রাইফেলের প্রবর্তন। প্রত্যক্ষ কারণটি হলো এনফিল্ড রাইফেলের প্রবর্তন। কারণ এই এনফিল্ড রাইফেলের যে প্রবর্তন হয়েছিল এটি এই মহাবিদ্রোহের সম্ভাবনাটাকে আরও ইন্ধন জুগিয়েছিল।
এখানে রাইফেলের যে টোটা ব্যবহৃত হতো তার খোলসটি দাঁতে কেটে রাইফেলে ভর্তি করা হতো। এই খোলসটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো। ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় হিন্দু মুসলিম সিপাহীরা এই টোটা ব্যবহারে অসম্মত হয়ে সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। থ্যাংক ইউ।